আচ্ছা, আজকের পড়া শুরু করব। আজকের আমাদের প্রথম টপিক, যেটা 1 নম্বর ক্লাস অনুযায়ী, যে আরজি দাখিল বা মোকদ্দমা দায়ের। আরজি দাখিল বা মোকদ্দমা দায়ের, এটা হচ্ছে আমাদের প্রথম টপিক আজকে ক্লাস 1-এর। তো এখন আমরা চলে যাই দেওয়ানি কার্যবিধি আইনের 26 নম্বর ধারায়। 26 নম্বর ধারায় কি আছে একজন পড়েন তো দেখি। বলেন, একজন পড়েন। দেওয়ানি কার্যবিধি আইনের 26 নম্বর ধারায় কি আছে একজন পড়েন। প্রত্যেক মোকদ্দমা স্যার আরজি দাখিলের মাধ্যমে শুরু হবে, এটা বলা হয়েছে স্যার। হুম, আচ্ছা। অন্যদের সামনে বই নাই? আছে সবার সামনে বই? সামনে নাই স্যার, আমি এখন একটু বাসায় যাচ্ছি, এই জন্য বাইরে স্যার। স্যার এমনি গাইড বই আছে, ব্যারেক নাই আর কি। মানে বই তো আছে নাকি? ধারা তো পড়া যাবে, দেখা যাবে তো কি আছে ছাব্বিশ পড়া যাবে নম্বর স্যার, ধারায়। পড়া যাবে। হ্যাঁ, এখানে কি বলছে যে প্রত্যেক দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। তাহলে এখানে প্রথম প্রশ্ন আসলো যে দেওয়ানি মোকদ্দমা কি, দ্বিতীয় প্রশ্ন হলো আরজি কি। দেওয়ানি মোকদ্দমা বলতে আমরা কি বুঝি, এটা হলো একটা প্রথম প্রশ্ন। দেওয়ানি মোকদ্দমা বলতে কি বোঝেন আপনাদের, দেখি একটু আইডিয়া। স্যার সম্পত্তি এবং পদের অধিকার নিয়ে যে মোকদ্দমা দায়ের করে তাকে দেওয়ানি মোকদ্দমা বলে স্যার। হ্যাঁ, ভালো বলেছেন। এর আগেও আমি বিভিন্ন ক্লাসে অনেকবার বলছি, আরেকবার রিপিট করি। সিভিল স্যুট বা দেওয়ানি মোকদ্দমা, যেগুলো সিভিল সিভিল দেওয়ানি মোকদ্দমাকে ইংরেজিতে বলে সিভিল স্যুট। আর ফৌজদারি অপরাধকে বলে ক্রিমিনাল অফেন্স বা ক্রিমিনাল। আর এই মামলাকে বলে ক্রিমিনাল কেস। সিভিল স্যুট, ক্রিমিনাল কেস, ডিফারেন্সটা বুঝতে হবে। সিভিল মামলার ক্ষেত্রে, সিভিলের ক্ষেত্রে সাধারণত মোকদ্দমা বলা হয়, দেওয়ানি মোকদ্দমা বলা হয়। আর ক্রিমিনালের ক্ষেত্রে বলা হয় ফৌজদারি মামলা। এটা মামলা হয়, এটা মোকদ্দমা বলা হয় সাধারণত আর কি। তো এখানে আপনারা 9 ধারায়, আপনারা যদি 9 ধারাটা খেয়াল করেন, আমাদের কিন্তু দেওয়ানি কার্যবিধি লাগবে। আমাদের এখন ক্লাস করতেছেন 14 জন। সবার সাথে কি দেওয়ানি কার্যবিধি বই আছে? আচ্ছা স্যার। আচ্ছা, থাকলে তো ভালোই। না থাকলে কানেক্ট করতে পারবেন না। 9 ধারা বের করেন দেখি। 9 ধারা কি বলা আছে বলেন। স্যার আছে, বাড়িত না হলে আদালত সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করবে। হুম, ওখানে ব্যাখ্যায় কি দেওয়া আছে, এক্সপ্লেনেশন ব্যাখ্যায় কি বলা আছে? যখন কোনো মামলা একজন নাগরিকের সম্পত্তি অথবা পদের অধিকার বিষয় অধিকার সংক্রান্ত প্রশ্নের বিরোধ মামলার প্রধান বিচার্য বিষয় হয়, তখনই তা দেওয়ানি প্রকৃতি মামলা হয় এবং দেওয়ানি আদালতের এখতিয়ারভুক্ত হয়। অর্থাৎ যে মামলা সম্পত্তি অথবা পদের অধিকার সত্ত্ব সম্পর্কে প্রতিদ্বন্দ্বিত হয় তাকে দেওয়ানি প্রকৃতি মামলা বলা হয়। আচ্ছা, এখানে তাহলে খেয়াল করেন যে আমরা প্রথমে পড়লাম যে 26 নম্বর ধারায় যে প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা হয় কিসের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে। আরজি দাখিলের মাধ্যমে। এই বাক্যের মধ্যে কিন্তু আমরা দুইটা অংশ নিয়ে বিশ্লেষণ করবো, এক হচ্ছে দেওয়ানি মোকদ্দমা এবং হচ্ছে আরজি।
দেওয়ানি মোকদ্দমা বলতে কোন মামলাকে আমরা দেওয়ানি মোকদ্দমা বলবো? ওখানে একটা ওই 9 ধারায় ব্যাখ্যায় একটা ওখানে একটা 9 ধারার ব্যাখ্যায় দেওয়ানি মোকদ্দমার একটা সংজ্ঞা বা ব্যাখ্যা দিছে। সেটা কি বলছে ওখানে, যে ওই 9 ধারার ব্যাখ্যাটা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কোন ধরনের মোকদ্দমাকে বোঝায় সেটার একটা ব্যাখ্যা দিছে। ওখানে বলছে কি, যে যেখানে রাইট টু অফিস, মানে যেখানে কোনো পদের অধিকার এন্ড রাইট টু প্রপার্টি, এবং যেখানে কোনো সম্পত্তির অধিকার জড়িত থাকে, সেটা সাধারণত হয় কি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। তাহলে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হচ্ছে কোনগুলা, যেগুলো যেখানে কোনো কি থাকে, রাইট টু অফিস, মানে পদের অধিকার সংক্রান্ত কোনো বিষয় থাকে। যেমন ধরেন এই যে স্কুলগুলোতে এখন শিক্ষক হিসেবে দেখা গেল ওনাকে বহিষ্কার করা হয়েছে, এখন তিনি কি করবেন, তার তো শিক্ষকতার একটা তো পদ, এই পদ সংক্রান্ত যেহেতু তার বিষয় জড়িত আছে, এই জন্য তিনি দেওয়ানি আদালতে গিয়ে এই মোকদ্দমা করতে পারেন যে তার বহিষ্কারাদেশ অবৈধ, এ সংক্রান্ত ঘোষণা চেয়ে, ডিক্লারেশন চেয়ে কোর্টে মামলা করতে পারেন। বা দেখা গেল যে মনে করেন এই কি বলে, কোনো নির্বাচন হলো, নির্বাচনে দেখা গেল যে পরাজিত প্রার্থী, তার কাছে মনে হলো যে নির্বাচনে মানে কারচুপি হয়েছে, তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তো তার তো একটা পদ, উপজেলা চেয়ারম্যান পদ বা এমপি পদ, এই পদের অধিকার ফিরে পাওয়ার জন্য তাকে কি করতে হয়, দেওয়ানি আদালতে মোকদ্দমা করতে হয়। তো এই জন্য বলা হয়েছে পদের অধিকার, অথবা দুই হচ্ছে রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। এটা তো আমরা সবাই জানি, সম্পত্তির অধিকার। আমার জমি আরেকজন দখল করতেছে, দখল আমাকে বেদখল করে দিয়েছে, তখন আমি দখল ফিরে পাওয়ার জন্য মোকদ্দমা করব। বা দেখা যাবে যে রেকর্ড আমার নামে নাই, এখন আমি আমার নামে রেকর্ড করার জন্য, সর্বশেষ খতিয়ান আমার নামে প্রকাশের জন্য মামলা করব। বা দেখা যাচ্ছে আমার যে জমি দখল ভোগে কে একজন বাধা দিচ্ছে, তাকে এই বাধা থেকে বারিত করার জন্য, যেন আমার দখলে সে কোনো বাধা বিপদ তৈরি করতে না পারে, এই জন্য আমরা কোর্টের কাছ থেকে ইনজাংশন চাইতে পারি। তো এরকম করে আমাদের তাহলে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে বোঝায় যে সকল মোকদ্দমায় কোনো পদের অধিকার বা সম্পত্তির অধিকার বিবেচ্য বিষয় হয়, সে সকল মোকদ্দমা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। 9 ধারায় যেহেতু পড়া হয়েছে, 9 ধারাকে আমি আরেকটু বিশ্লেষণ, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলাম, ব্যাখ্যাটাকে আমি বিশ্লেষণ করে দিলাম। যে ব্যাখ্যায় বলছে যে সুট ইন উইচ দ্য রাইট অফ প্রপার্টি অর রাইট অফ হিজ কন্টেস্ট ইজ সুট অফ সিভিল নেচার। তাহলে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হলো যেখানে পদের অধিকার বা সম্পত্তির অধিকার বিচার্য বিষয় সেটা। 9 ধারার মূল শুনতে পাই না তো কিছু, ক্লাস অফ। না, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে না তো। যাচ্ছে, শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে। স্যার যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কোথায় আমরা শেষ করছিলাম, কোন কোন কথা বলতেছিলাম বলেন? স্যার 9 ধারা বিশ্লেষণ, রাইট হ্যাঁ, টু 9 ধারার প্রপার্টি। ব্যাখ্যাটাকে আমি বিশ্লেষণ করেছি, সেটা তো বুঝতে পারছেন নাকি? জি নয় স্যার। ধারার যেটা দুইটা অংশ, একটা হলো মূল ধারা, মূল কথা, আর একটা হচ্ছে তারপর ব্যাখ্যা। স্যার স্যার এখানে ওইটা হচ্ছে আর একটু আলোচনা করেন, আমি ঢুকতে পারিনি, প্রথম থেকে শুনতে পাইনি। স্যার ব্যাখ্যাতে বলা আছে যে উক্ত অধিকার ধর্মীয় কার্য বা উৎসব সম্পর্কিত প্রশ্নের মীমাংসার উপর সম্পূর্ণরূপে নির্ভর করলো
তারপরে দেওয়ানি প্রকৃতি নষ্ট হয় না, এটা একটু বুঝতে হবে। শোনা যাচ্ছে না তো এখন আবার? আর কি লিভ নিয়ে আবার ঢুকতে বলেন, তাহলে সমাধান হবে। স্যার তো মনে হয় লেকচার দিচ্ছেন নাকি, বুঝতেছি না। স্যারের কথা শোনা যাচ্ছেন না? শোনা যাচ্ছে এখন? প্রবলেম করতেছে মনে হয়। নেটের বেশ সমস্যা মাঝে করতেছে, শোনা যাচ্ছে আমাকে? এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত সমস্যা হলে ক্লাস নেওয়া তো মুশকিল। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে এখন 9 ধারাটা খেয়াল করেন, ওখানে কি বলছে যে আদালতের এখানে বর্ণিত বিধানাবলী সাপেক্ষে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বিচার করার এখতিয়ার থাকবে। এটা তো আমরা বুঝলাম, দেওয়ানি আদালত দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বিচার করবে, এটা ঠিক। পরে কি বলছে খেয়াল করেন, কেবল সে সকল মোকদ্দমা ব্যতীত যেগুলোর বিচারার্থে গ্রহণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বারিত হয়েছে। তাই তো, এরকমই তো লেখা আছে, তাই না? যেগুলো এখানে কিন্তু বলা হয়নি যে, প্রথম কথা হলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা দেওয়ানি আদালতে বিচার হবে। তবে সকল দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি আদালতে বিচার করা যাবে না যদি না সেগুলো বিচার করা আইন দ্বারা বারিত থাকে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে মানে সরাসরি বলে দিবে যে এই প্রকৃতির মোকদ্দমা, সরাসরি যদি হয় তাহলে সরাসরি বলে দিবে যে প্রকৃতির মোকদ্দমা দেওয়ানি আদালতে বিচার করা যাবে না। আর সেটা হলো প্রত্যক্ষভাবে সরাসরি। আর পরোক্ষভাবে কি, ওটা আইন পড়লে বোঝা যাবে, সরাসরি বলা না থাকলেও, যে এটা দেওয়ানি আদালতে এটা বিচার করা যাবে না। উদাহরণস্বরূপ, আমরা পারিবারিক আদালত আছে না আমাদের আলাদাভাবে, পারিবারিক আদালত আছে না, পারিবারিক আদালত আইন 2023, ওর আগে জি ছিল স্যার, পারিবারিক আদালত। পারিবারিক 1985 ছিল আগে। তো পারিবারিক আদালত আইন এটাও কিন্তু কি অধিকার সংক্রান্ত, এটা মানুষের অধিকার সংক্রান্ত। ওই যে খোরপোশের বা মহারানার, বা মনে করেন যে ওই কি আপনার অভিভাবকত্ব, গার্ডিয়ানশিপ, এগুলো তো মানুষের অধিকার। স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা ছিল বিচার্য কি, এটা কিন্তু দেওয়ানি প্রকৃতির বিষয়, কিন্তু এটা দেওয়ানি আদালতে এটার বিচার করা যাবে না, এটার বিচার হবে পারিবারিক আদালতে। বুঝতে পারছেন? পারিবারিক আদালত, এটা পারিবারিক যে বিষয়গুলো সেগুলো পারিবারিক আদালতে বিচার্য। দেওয়ানি আদালতে এটার বিচার করা যাবে না, আইন দ্বারা বারিত করা হয়েছে। স্যার পারিবারিক আর আদালতটা একটা কি ফৌজদারি মধ্যে পড়তে স্যার? ফৌজদারি না, ওটার তো প্রতিকার হচ্ছে দেওয়ানি প্রকৃতির, কিন্তু এটা দেওয়ানি আদালতে এটারই করব না, এটার বিচার হবে না, কারণ আইন দ্বারা বারিত হয়েছে। ওটার বিচার করতে হবে পারিবারিক আদালতে, ওটা প্রকৃতি তো দেওয়ানি প্রকৃতির। ও কিছুটা ফৌজদারি আছে, যেমন কি সে যদি কোর্ট যদি ডিক্রি দেয়, ডিগ্রি ডিগ্রিতে বলে যে এত টাকা দিতে হবে বাদীকে, বিবাদী যদি সে টাকা না দেয় বা কোনো কিস্তি মিস করে, যদি কিস্তি করে দেওয়ার কথা বলা হয়, তাহলে তার তো জেল হয়, জেল হয় আর কি। ওটা সিভিল জেল হয় না, তখন আমরা যে জেল দেওয়া হয় ওটা ম্যাজিস্ট্রেট হিসেবে জেল দেয়, যে পারিবারিক আদালতের বিচারক থাকে তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে জেলটা দেন। তখন ওটা আবার দেওয়া ফৌজদারি প্রকৃতির আদালত হয়ে যায়। তো একই সাথে যখন বিচার হয়, অর্থাৎ ডিগ্রি পর্যন্ত, সেটা সাধারণত দেখা যায় যে দেওয়ানি প্রকৃতির, কারণ তার আমি অধিকার নির্ণীত করছি, তার অধিকারটা নির্ণয় করা হচ্ছে, এই জন্য ওটা হয়ে গেল আহ, আপনার দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। কিন্তু ওটাকে যখন বাস্তবায়ন করার জন্য নিমিত্তে যখন ওয়ারেন্ট জারি করতে হয় এবং সেই বিবাদীকে ধরে নিয়ে আসে পুলিশ, তখন তার জামিনের বিষয়, তার জেল ইত্যাদি বিষয়গুলো তখন সকল প্রকৃতির মোকদ্দমা দেওয়ানি মোকদ্দমা কিন্তু দেওয়ানি আদালতে বিচার্য হবে না। এই যে আপনার এই কি বলে পারিবারিক আদালতের বিষয়গুলো দেওয়ানি প্রকৃতির, কিন্তু এটার জন্য পৃথক আদালত তৈরি করা হয়েছে, যেটা বলা হয় পারিবারিক আদালত আর কি।
আরেকটা উদাহরণ দিই, যেমন মনে করেন যে অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল, প্রত্যর্পণ ট্রাইব্যুনাল, অর্পিত সম্পত্তি শুনেছেন আপনারা এটা? অর্পিত সম্পত্তি। না স্যার, একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, তো যাই হোক, এটাও কিন্তু শুনেছি সম্পত্তির স্যার। অধিকার সংক্রান্ত বিষয়গুলো, সম্পত্তির অধিকার সংক্রান্ত বিষয়গুলো এটাও। তো এটার ক্ষেত্রেও দেখা গেল আলাদা ট্রাইব্যুনালে এটা বিচার্য, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল এই নামে একটা আর কি এখানে বিচার করতে হবে। এটা দেওয়ানি আদালতে বিচার করা যাবে না, এটা স্পষ্টভাবে আইনেই বলে দেওয়া। তাহলে এটা প্রত্যক্ষভাবে বারিত করা হয়েছে যে দেওয়ানি আদালতে এগুলো বিচার করা যাবে না। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে সকল দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কিন্তু দেওয়ানি আদালতে বিচার্য নয়। কিছু মোকদ্দমাকে আ- জন্য আলাদা ফোরাম তৈরি করা হয়েছে, ওখানে বিচার হবে তার, যদিও সেটা দেওয়ানি প্রকৃতির। তা আপনার 9 ধারার বিষয়টা কি বুঝতে পারছেন? 9 ধারার ব্যাখ্যা বুঝতে পেরেছেন সবাই? 9 ধারাকে সব পুরোটা জি স্যার। জি স্যার, বুঝতে সবাই পারছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে 9 ধারা বলছে, প্রথমে বলছে যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা দেওয়ানি আদালতে বিচার্য হবে, তবে এখানে একটা ব্যতিক্রম রাখছে যে সকল দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা দেওয়ানি আদালতে বিচার্য হবে না যদি আইন বারিত করে থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এটা একটা কথা বলছে। দ্বিতীয় ব্যাখ্যায় বলছে তাহলে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কোনগুলা, যেটাতে সম্পত্তির অধিকার বা কোনো পদের অধিকার নির্ণয়ের বা বিচার বিচার করার বিষয় থাকে, সেগুলো হলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। আশা করি এতদূর আপনারা বুঝতে পেরেছেন। এরপর তাহলে আমরা চলে যাই আবার 26 ধারায়। 26 ধারায় কি ছিল? প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে শুরু হবে। তাহলে দেওয়ানি মোকদ্দমা তো আমরা বুঝতে পারলাম, সবাই দেওয়ানি মোকদ্দমা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে ওই বাক্যের 26 ধারার ওখানে একটা বাক্য হলো এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট, অর্থাৎ প্রত্যেক দেওয়ানি মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে শুরু হবে। দেওয়ানি মোকদ্দমা তো আমরা বুঝলাম, এখন আরজি সম্পর্কে জানবো যে আরজি জিনিসটা কি। দেওয়ানি মোকদ্দমা কি জিনিস এটা তো আমরা বুঝে নিলাম, এরপর আমরা জানার চেষ্টা করব আরজি জিনিসটা কি। আরজি কে ইংলিশে বলা হয় প্লেন্ট, প্লেন্ট বলে আর কি। আরজি কে ইংলিশে প্লেন্ট বলে। আচ্ছা আর অন্য কোন নাম্বার আপনি টাম্বার যদি ফোন নিছ নি সব রাতে ভিতরে যদি আশেপাশে দেবেন দেয় অন্য এর মধ্যে আরে আচ্ছা, আমাদের এই যে আরজির মাধ্যমে যে আজকে আরজি দায়ের মাধ্যমে মোকদ্দমা শুরু হয়, দেওয়ানি মোকদ্দমা, এটা সংশ্লিষ্ট আজকে আমাদের কয়েকটা ধারা, কয়েকটা বিধি, মানে আদেশ বিধি, এগুলো একত্রিত করে পড়বো। আমি যেগুলা বলবো মনোযোগ সহকারে আপনারা সেগুলো শুনবেন, শুনে দাগাবেন বইয়ে, সেগুলো পরে স্টাডি করবেন নিজেরা। মনোযোগ সহকারে শুনবেন আমার স্যার প্রত্যেকটা 26 কথা। ধারা তো নতুন সংশোধন করা হয়েছে না স্যার? 26 ধারা, বলছিলাম 26 ধারা তো হ্যাঁ নতুন ওখানে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সংশোধনী হয়েছে। তো আমার যেটা রিলেভেন্ট জিনিস আমি সেটা নিছি। ওখানে 26 ধারায় এখন যেটা আছে, 26-এর উপধারা 1 ওটাকে একে আসবে, আর এর সাথে উপধারা 2 যোগ করা হয়েছে, যে প্লেন্টের মানে আরজির সকল বিষয় এফিডেভিটের মাধ্যমে প্রমাণ করতে হবে, এরকম একটা বিষয় অ্যাড করা হয়েছে। তো আমরা এখন ওখানে এখন আমার বিবেচ্য বিষয় না, আমার বিবেচ্য বিষয় ছিল যে দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। এখন দেওয়ানি মোকদ্দমা জিনিসটা বুঝলাম, এখন আরজি জিনিসটা কি এটা আমরা বুঝবো। আরজি আরজি হয় কি, আরজির ব্যাখ্যা প্লেন্ট আপনাদের বইয়ে, মানে আপনাদের আমাদের এই দেওয়ানি কার্যবিধিতে যেটা দেওয়া অর্ডার আছে, এই 7 নাকি স্যার? দেওয়ানি কার্যবিধিতে কোথাও প্লেন্ট বা আরজি এর কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। দেওয়ানি কার্যবিধিতে কোথাও প্লেন্ট বা আরজির কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। তবে আরজির বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থে বা আদালতের আদেশের মাধ্যমে যে বিষয়গুলো উঠে আসবে, সেগুলো হলো যে আরজি হলো সেই দলিল বা কাগজ
লিখিত বর্ণনা, যেটার মাধ্যমে কি হয়, যেটা দায়েরের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা শুরু হয়। আরজি হলো সেই লিখিত বক্তব্য আরজি হলো সেই লিখিত বক্তব্য যেটার মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা শুরু হয়। দেওয়ানি মোকদ্দমার সূচনা হয় আরজির মাধ্যমে। আরজি হলো সেই লিখিত বক্তব্য যেটা দায়েরের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা শুরু হয়। আচ্ছা, এখন আমাদের এই দেওয়ানি কার্যবিধি, মানে আমাদের এই দেওয়ানি আইনটা পড়ার জন্য আমাদেরকে শুধু সিপিসি না, বেশ কিছু আরো কয়েকটা আইনের সহযোগিতা নিতে হবে। এই সিপিসি কিন্তু আবার দুই ভাগে বিভক্ত আছে, তাই না? কি কি ভাগ আছে বলেন তো দেখি। সিপিসির ভাগ আছে কয়টা, এবং সেগুলোর নাম কি বলেন দেখি। এখানে ভাগ হলো দুইটা, একটা হলো ধারা আর একটা হলো আদেশ। হ্যাঁ, একটা হচ্ছে ধারা, সেকশনস। কতগুলো ধারা আছে? কতগুলো ধারা আছে? 151টা একশো 58 সরি 158 58 আর অর্ডার আছে 51টা। 158টা ধারা আছে, তার মধ্যে শেষে 3টা ধারা, যেটা 156, 57, 58, তো ওটা করা হয়েছে, বাতিল করা হয়েছে, মানে বাতিল করা হয়েছে। 155টা ধারা পর্যন্ত আছে। আর মোট অর্ডার আছে 51টা। এই তার অর্ডারে মধ্যে আবার 3টা অনেকগুলো বাতিল। রুল আছে। অর্ডারে আবার অনেকগুলো রুল আছে বা বিধি আছে। অর্ডারকে বাংলায় আদেশ বলে, রুলকে বিধি বলে। এর মধ্যে মোট 51টা যে রুল আছে, অর্ডার আছে, এই 51টা অর্ডারের মধ্যে সবচেয়ে বড় অর্ডার কোনটা বলেন তো দেখি, সবচেয়ে বড় আদেশ কোনটা? 21 আদেশ স্যার। নাম্বার 21 আদেশ। এই 21 আদেশে ওইখানে রুল কয়টা আছে বিধি আছে 102টা 103টা। 102টা। বই দেখেন কয়টা আছে, দেখেন তো। কয়টা আছে? কয়টা আছে বলেন। আপনাদের বই নাই সাথে? বই দেখে বলেন। 3টা আছে স্যার। 21 অর্ডারে কয়টা রুল আছে বলেন। স্যার 103 পর্যন্ত দেখতেছি স্যার। 102টা দেখতেছি। 103। 102 দেখছেন যে একজন, এটা আবার কিভাবে হলো বলেন? একজন 102 পর্যন্ত দেখতেছেন। তার বইয়ে আপনার হুম 103টায় বিধি 103। হুম 103টা 103টায় স্যার। একুরেট স্যার। 103 আছে, কিন্তু নতুন একটা যুক্ত হয়েছে 104, যেটা নতুন যুক্ত হয়েছে। হ্যাঁ, আগে হ্যাঁ, 103 ছিল। এই তো এই তো ঠিক কথা বলছেন। এটাই এখন হলো। এটা আমি শুনতে চাচ্ছিলাম। জি স্যার। রাইট। হ্যাঁ, আগে 3, এখন একটা যুক্ত 103 হয়ে ছিল। 104 হয়েছে। রিসেন্টলি একটা সংশোধনী হয়েছে। ওই সংশোধনীর মাধ্যমে নতুন আর একটা যোগ করা হলো। যোগ করা হলো 104। আপনারা সংশোধনীটা দেখেছেন? যারা পড়াশোনার মধ্যে আছেন তারা জি স্যার, একটু দেখছি দেখেছেন কি? স্যার, মানে সম্পূর্ণ মনে নাই। হ্যাঁ, দেখেছি। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা জানতে পারলাম 21 নম্বর আদেশে কয়টা বিধি আছে? 104টা বিধি আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, তো আমাদের এই দেওয়ানি কার্যবিধি আইন, সিপিসি সহ, আর সাথে যে লাইনগুলো পড়তে হবে, যেগুলা জরুরি। এখন প্রশ্ন হলো যে আপনার এই অর্ডার, এই 158টা বা 155টা তো ধারা ছিল, এর সাথে এতগুলো অর্ডার বা বিধি দেওয়ার কি প্রয়োজন ছিল, তাই না? তো এটার ব্যাখ্যা হলো, এগুলা কিন্তু আমি আগামী ক্লাসে এগুলো শুনবো, কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই ধারাগুলোতে মূলত প্রিন্সিপাল বা মূলনীতি আলোচনা করা হয়েছে। ধারাগুলোতে মূলত কি আলোচনা করা হয়েছে? কি আলোচনা করা হয়েছে? মূলনীতিগুলো স্যার। মূলনীতি আলোচনা করা হয়েছে। আর আপনার
এই অর্ডার বা রুল গুলাতে মূলত সেগুলোর ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। অর্ডার বা রুল গুলোতে মূলত এগুলোর ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। আপনাদেরকে আমি বারবার বলি যে আপনারা যখন কিছু বলার থাকবে মাইক অন করে বললে আবার মাইক অফ করে দিবেন। মাইক অন থাকে, এর ফলে কি হয়, সমস্যা হয় ক্লাস নিতে। এখন এখন আপনারা বুঝে নিবেন যে রুল এবং অর্ডার এবং ধারার মধ্যে কি মানে কেন তৈরি করা হলো। এমনি আপনি আপাতত জেনে রাখেন, আজকে এটা ক্লিয়ার হয়ে যাবে যে অর্ডার এবং ধারার মধ্যে এই কেন কি পার্থক্য আছে। পার্থক্য বলতে কি মানে ধারা যেটা ওটা মূলনীতি বর্ণনা করেছে এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে আপনার এই আদেশগুলা। তবে অনেক ক্ষেত্রে অনেক ব্যাখ্যা এই আপনার এই আদেশগুলো বা বিধিগুলা যথেষ্ট না, এই জন্য আমাদেরকে অন্য আইনের দিকে তাকাতে হয়। সেগুলা কি? সেগুলো হচ্ছে সিআরও ইত্যাদির মধ্যে। স্যার কথা আমাদেরকে তখন আমাদেরকে তখন কি বললাম যে এই যে এতগুলো আদেশ বিধি দেখতেছেন, এই আদেশ বিধি অনেক সময় যথেষ্ট না, এই জন্য আমাদেরকে কি দেখতে হয়? সিআরও। নাম শুনেছেন কেউ সিআরও? না স্যার। সিআরও হলো সিভিল রুলস অ্যান্ড অর্ডার। সিআরওর ফুল ফর্ম হলো সিভিল রুলস অ্যান্ড অর্ডার। অনেক সময় এটা দেখতে হতে পারে। আর কি, এবং আপনারা এসআর অ্যাক্ট বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন, নাম শুনেছেন? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মানে কি বলা যায় যে এই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনাকে প্রতিকার যে দেওয়ানি কার্যবিধির মাধ্যমে প্রতিকার দেওয়া হয়, অর্থাৎ মূল মানে এই আইনের অধীন প্রতিকারগুলো প্রদান করার মেকানিজম বা পদ্ধতি হচ্ছে আপনার এই সিপিসি বা দেওয়ানি কার্যবিধি। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে প্রতিকারগুলো সেগুলো কার মাধ্যমে দেওয়া হবে, কোন প্রক্রিয়ায় দেওয়া হবে, এটা কোথায় বলা আছে? দেওয়ানি কার্যবিধিতে বলা আছে স্যার। দেওয়ানি কার্যবিধিতে বলা আছে। হ্যাঁ, স্যার তো আমরা দেখলাম এখানে আবার এর সাথে আমাদের লাগতে পারে কি, এখন দেওয়ানি আদালত কত প্রকারের হয়? এর আগে ক্লাস আমি নিছি, অনেকজন করেননি। দেওয়ানি আদালত আপনারা 5 দেখেন প্রকার কি স্যার। নামে দেওয়ানি আদালত? 5 প্রকার। দেওয়ানি আদালত জেলা 5 জজ প্রকারের আদালত, আছে। অতিরিক্ত জেলা জজ আদালত, যোগ্য জেলা জজ আদালত, সিনিয়র এই- সহকারী জজ আদালত, ওকে, ওকে, সহকারী জজ আদালত। হ্যাঁ হ্যাঁ, শোনেন, এই যে আদালতগুলোর নাম বললেন, সহকারী জজ আদালত থেকে শুরু করে জেলা জজ আদালত পর্যন্ত, এগুলোর কিন্তু এই গঠন যে দেওয়ানি আদালত কত প্রকারের হবে, কোথায় আপিল করতে হবে, কোন আদালত কত টাকার মামলা নিতে পারবে, এগুলো কিন্তু আপনার না সিপিসি তে বলা আছে, সিপিসি এর ধারাতে, না অর্ডারে, রুলে, না এসআর অ্যাক্টে, না সিআরও তে কোথাও বলা নাই। এটা বলা আছে সিভিল কোর্টস অ্যাক্ট, 1887 সালের আইনে বলা আছে। বুঝতে পারছেন কোথায় বলা আছে দেওয়ানি আদালতের গঠন এবং তার সিভিল এখতিয়ার? জি স্যার। সিভিল কোর্টস অ্যাক্ট 1887, এখানে বলা আছে। তাহলে কয়টা আইন হলো এখন পর্যন্ত? তাহলে দেওয়ানি কার্যবিধির জন্য মানে দেওয়ানি ভালোভাবে বোঝার জন্য কয়টা আইন হলো? প্রথমে সিপিসি, তারপরে হলো এসআর অ্যাক্ট, তারপরে কি সিআরও, তারপরে সিভিল কোর্টস সিভিল অ্যাক্ট। কোর্টস কয়টা হলো? একটা হলো। 4টা। এখন দেওয়ানি মামলা দায়ের করার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, এটা আপনারা জানেন তাই না? সমাধি আইন। নির্দিষ্ট সময়সীমা আছে না দেওয়ানি আদালত দেওয়ানি মামলা করার? জি স্যার। আমাকে কেউ যদি বেদখল করে আমার জমি থেকে, আমি এর বিরুদ্ধে, আমি দখল উচ্ছেদের বিরুদ্ধে প্রতিকার পাওয়ার জন্য আমাকে 6 মাসের মধ্যে মামলা করতে হবে। যে তারিখ থেকে আমি বেদখল হব সে তারিখ থেকে আমাকে 6 মাসের মধ্যে আমার দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে, 6 মাসের মধ্যে। এই যে একটা সময়সীমা, এগুলো কিন্তু এই 4টা আইনে কোথাও বলা নাই, না সিপিসি তে, না সিআরও তে, না সিভিল কোর্টস সময় অ্যাক্ট, যদি না অবাধ এসআর হয়ে অ্যাক্ট। যায়, তামাদিতে আছে স্যার, তামাদি আইন। স্যার তামাদি। করতে হবে
তামাদি আইন লিমিটেশন অ্যাক্ট 1908 সেটা দেখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়ানি কার্যবিধি আইন, দেওয়ানি নিয়ম কানুন ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে এই 5টা আইন কমপক্ষে ভালোভাবে নলেজে রাখতে হবে। সবগুলো না, কিছু কিছু বিষয় আমাদেরকে নলেজে রাখতে হবে। বুঝতে পারলেন আপনারা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই 5টা আইনকে অবশ্যই মাথায় রাখবো সঠিকভাবে দেওয়ানি কার্যবিধি বোঝার জন্য। আচ্ছা, তো আমরা কোথায় আলোচনায় ছিলাম যে যে দেওয়ানি মোকদ্দমা। আরজি আরজি হ্যাঁ, আরজি জি স্যার আরজি। আরজি বলতে কি বোঝায়, এটা দেওয়ানি কার্যবিধিতে এটা সংজ্ঞা দেওয়া নাই, তবে আমি একটা সংজ্ঞা দিলাম না দেওয়ানি কার্যবিধির। বলেন তো একজন এই আরজির কি আরজি সংজ্ঞা হলো দিচ্ছি, বলেন একজন। আরজি হলো সেই লিখিত বক্তব্য যার মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা শুরু হয়। হ্যাঁ, ঠিক আছে, ভালো লিখিত বলেছেন, সবাই এটা স্টেটমেন্ট আর লিখে কি, রাখ। লিখিত জবাব। লিখিত এটা জবাব জি স্যার। না, লিখিত জবাব তো আলাদা জিনিস। লিখিত জবাব তো আলাদা জিনিস। আরজি হচ্ছে সেই লিখিত বক্তব্য যেটার মাধ্যমে কি হয়, দেওয়ানি মোকদ্দমা শুরু হয়। এটার সংজ্ঞা আমাদের দেওয়ানি কার্যবিধিতে স্যার বা আরজিতে যে আরজিতে কয়টা বিষয় উল্লেখ করতে হয়, কি কি বিষয় উল্লেখ করতে হয়? এগুলো বিষয় তো পড়াবো, আমি একটু অপেক্ষা করেন, আর অপেক্ষা যেভাবে করেন। গেলে ভালো হয়, মাঝখানে আমরা প্রশ্ন করলে বেড়ে যাবে বিষয়টা। আচ্ছা, শোনেন তারপরে। তাহলে আমরা বললাম যে আরজি হচ্ছে সে লিখিত বক্তব্য যেটার দায়েরের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা শুরু হয়। এখন আপনারা এই প্লিডিংস নাম শুনেছেন না? জি স্যার। প্লিডিংস নাম শুনেছেন? জি হ্যাঁ, কোথায় স্যার। বলা আছে অর্ডার বলেন দেখি। অর্ডার 6 অর্ডার 6-এ অর্ডার বের করেন 6 তো সবাই। অর্ডার 6 বের করেন, রুল 1 বের করেন। সবাই বের করেন অর্ডার 6 রুল 1। বের করছেন সবাই? জি স্যার। আরজির জবাব। বাকিরা রেসপন্স করছেন না কেন? বাকিদের সামনে কি বই নাই? স্যার প্লেডিং হলো Pleadings, যেটা হলো প্লেইন আরজির জবাব। রিটেন স্টেটমেন্ট। মানে কি দেওয়া আছে, 1 নম্বর রুলে কি দেওয়া আছে পড়েন একজন। এটা হচ্ছে যে সকল বিষয় আরজিতে উল্লেখ করতে হবে। না না, অর্ডার 6 রুল 1, ছোট, খুবই ছোট একটা রুল। প্লিডিংস অর্ডার বলতে 6 রুল 1। আরজি বা লিখিত জবাব বোঝাবে, হ্যাঁ, এতটুকু। আরজির জবাব স্যার। আরজি বা লিখিত জবাব আরজি বোঝাবে। ভালোভাবে পড়তে হবে তো। ওখানে লেখা আছে প্লিডিং বলতে আরজি অথবা লিখিত জবাব বা লিখিত বর্ণনাকে বোঝাবে, এরকম লেখা আছে না? জি স্যার। হ্যাঁ, এখন তাহলে কিন্তু ওখানে এবং লেখা স্যার নাই, এখানে অথবা। প্লেডিং শেলস মেন্ট প্লেন অর রিপোর্ট। ওখানে কিন্তু অথবা আছে, অর্থাৎ প্লিডিং বলতে প্লেন্টকে বোঝাতে পারে অথবা লিখিত জবাবকে বোঝাতে পারে। মূল কথা হলো বাদীর প্লিডিং হলো তার আরজি, আর বিবাদীর প্লিডিং হলো তার লিখিত জবাব। এই বুঝতে বাসায় চলে পেরেছেন যাওয়া লাগবে। আপনারা? বাদীর আরজি হলো কি, বাদীর প্লিডিং হলো কি, বাদীর প্লিডিং কে কি বলে? আরজি স্যার। আরজি বাদের বলে। আর প্লেডিং বিবাদীর প্লিডিং কে কি বলে? লিখিত জবাবকে বলে স্যার। লিখিত জবাব, হ্যাঁ, জবাব লিখিত বলে, জবাব। লিখিত জবাব। বাদীর প্লিডিং হলো তার আরজি, আর বিবাদীর প্লিডিং হলো তার লিখিত জবাব। তাহলে যদি আপনাদেরকে বলা হয় যে প্লিডিং বলতে কি বোঝায়, তো আপনারা কি বলবেন? লিখিত জবাব। কিন্তু বলতে আরজি পারবেন। স্যার।
আরজি স্যার। আরজি বা লিখিত জবাব জি, বাদীর ক্ষেত্রে আরজি আর বিবাদীর জবাব ক্ষেত্রে স্যার। বা লিখিত জবাব। হ্যাঁ, প্লিডিং হলো বাদীর ক্ষেত্রে তার আর্জি, আর বিবাদীর ক্ষেত্রে তার লিখিত জবাব। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। হুম, আচ্ছা। তাহলে বাদী কি করে, যে মামলা করে তাকে কি বলে? বাদী স্যার বাদী বলে। বাদী অভিযুক্ত। আরজি আরজি যে মামলা করে তাকে অভিযোগকারীও বলে বলে, বাদী। অভিযোগকারীও বলে স্যার। বাদী বলে না, না, অভিযোগকারী বলা হয় ক্রিমিনাল ফৌজদারি জি মামলার ক্ষেত্রে। জি ফৌজদারি মামলার ক্ষেত্রে অভিযোগকারী হয়, আর দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে হয় তদন্ত বলা হবে। বাদী বলা হয় দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে। তো যে মামলা করে তাকে বলা হয় বাদী, ইংরেজিতে বলে প্লেইনটিফ। ইংরেজিতে কি বলে? প্লেনটিফ। স্যার সাউন্ড পলিউশন হচ্ছে স্যার, 1 মিনিট আছে মনে হয়। প্লেইনটিফ। হ্যাঁ। আর যার বিরুদ্ধে বাদী মোকদ্দমা করে তাকে কি বলে? বিবাদী। বিবাদী বিবাদী স্যার। বলে। বিবাদী। ইংরেজিতে কি বলে বিবাদীকে? ডিফেন্ডার স্যার। ডিফেন্ডেন্ট। ইংরেজিতে বলে ডিফেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে প্লিডিংস বলতে বোঝায় আরজি অথবা লিখিত জবাব। বাদীর প্লিডিং হলো তার আরজি, বিবাদীর প্লিডিং হলো তার লিখিত জবাব। এখন আমরা দেখবো যে এই আরজিতে কি কি থাকবে। দেখেন, আপনাদের ধারায় বলছে যে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের হবে, কিন্তু এই আরজিতে কি কি থাকবে এ বিষয়ে কিন্তু আপনার ধারায় বলা নাই। 26 নম্বর ধারায় আমরা দেখলাম না যে আরজি দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে, দেখলাম। আপনার এই কি বলে, ওই ধারায় কিন্তু বলা নাই যে আরজি কোথায় থেকে কিভাবে, আরজিতে কি কি থাকবে, কার কাছে দাখিল করতে হবে না করতে হবে, এইগুলো বিষয় কোনো কিছুই বলা নাই। তো আমরা এখন বিভিন্ন আইনের মাধ্যমে আরজির কি কি থাকবে না থাকবে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমি যেগুলো রেফারেন্স দিব, উল্লেখ করব, এগুলো আপনারা নোট ডাউন করে নেবেন, বা ক্লাস তো রেকর্ড হচ্ছে, এটা রেকর্ডিংটাও আপনারা পেয়ে যেতে পারেন। তো আপনারা মনোযোগ সহকারে দেখেন, শুনেন আর কি। তাহলে স্ক্রিন শেয়ার করলে ভালো হয়। এ বাদীতে কি স্ক্রিন শেয়ার করলে ভালো হয় স্যার। স্ক্রিন শেয়ার? জি স্যার। কি শেয়ার করলে ভালো হয়? না স্যার, এই যা পড়াচ্ছেন ওটা স্ক্রিনটা স্যার, স্ক্রিনে। স্ক্রিন যা পড়াচ্ছেন ওটা যদি দেখতে পেতাম আমরা ভালো হতো। ও আচ্ছা, বিষয় হলো এগুলো তো স্লাইড তৈরি করা হয়নি যে স্ক্রিন শেয়ার করব আর কি। স্লাইড তৈরি করা নাই, হলে তো শেয়ার করতাম। স্লাইড তৈরি করা হচ্ছে না, আমি কয়েকটা বই থেকে পড়াচ্ছি আর কি, নোট করা কিছু বই খাতা থেকে পড়াচ্ছি। এই আপনারা স্লাইড তো একটু কথা তৈরি বলি। করা। এই আসিফ ভাই একটু বলে দিই, সবাই তো জানেন আসিফ ভাই ট্রেনিং এ আছে, ট্রেনিং এ থাকা অবস্থায় আপনাদের ক্লাস নিচ্ছে, হয়তোবা সাময়িক সমস্যা হচ্ছে, এটা সমাধান করে নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওকে, আসিফ ভাই ক্যারি অন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আরজিতে কি কি থাকবে মনোযোগ সহকারে শোনেন। বাদীর দাবি যে সকল মূল ঘটনার উপর নির্ভরশীল, বাদীর দাবি যে সকল মূল ঘটনার উপর নির্ভরশীল, সে সকল ঘটনার ফলে এবং যে সকল ঘটনার ফলে মামলার কারণ উদ্ভব হয়েছে, এবং মামলায় প্রতিকার পেতে হলে যে সকল ঘটনা প্রমাণ করতে হবে, আরজিতে সে সকল ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে। আমি আবার বলতেছি যে বাদীর দাবি যে সকল মূল ঘটনার উপর নির্ভরশীল, বাদীর দাবি যে সকল মূল ঘটনার উপর নির্ভরশীল। যেমন মনে করেন আপনাকে কি করা হয়েছে, বেদখল করা হয়েছে। তো কি ঘটনা ঘটেছে, যে যে ঘটনা আপনাকে ব্যাখ্যা করে উল্লেখ করতে হবে, আপনাকে এই যে বেদখলের বিষয়গুলো, ঘটনাটাকে আপনাকে কি করতে হবে,
বেদখল করা হয়েছে এবং বেদখল করার ফলে কি হয়েছে, আপনার মামলার কারণও জন্ম লাভ করছে, যেটাকে আমরা কজ অফ অ্যাকশন বলি বা নালিশের কারণ বলি। আপনাকে বেদখলের ফলে কি হয়েছে, মামলার কারণ উদ্ভব ঘটেছে। এখন আপনি আপনার দখল ফিরে পেতে হলে কি করতে হবে, আপনি কখন বেদখল হয়েছেন, কি সূত্রে দখল করতেন, আপনার দালিলিক মৌখিক সব প্রমাণগুলো এবং কিভাবে বেদখল হয়েছেন, কোন সময়ে, এই সংক্ষিপ্ত বিবরণ আর কি সে আর্জিতে থাকবে। তবে এই ঘটনা প্রমাণের জন্য আপনার যে সকল সাক্ষ্যের প্রয়োজন তার বর্ণনা আপনার আর্জিতে উল্লেখ থাকবে না। অর্থাৎ সাক্ষ্যের কোনো বর্ণনা সেখানে উল্লেখ করতে হবে না, শুধু সেখানে ঘটনা উল্লেখ করতে হবে, অর্থাৎ ম্যাটেরিয়াল ফ্যাক্টস, মূল ঘটনা যেগুলা সেটা উল্লেখ করবে। সেখানে কোনো আইনের রেফারেন্স বা সাক্ষ্যের উল্লেখ প্রয়োজন থাকবে না, ওখানে উল্লেখ থাকবে না আর কি। অর্থাৎ এখানে শুধু আপনি ম্যাটেরিয়াল ফ্যাক্টস বা মূল ঘটনাটার কথা উল্লেখ করবেন, যে সকল ঘটনার উপর ভিত্তি করে আপনি আপনার প্রতিকারটা পেতে পারেন। এরপর আদেশ 6 বিধি 2 এ বলা আছে, আদেশ 6 বিধি 2, আদেশ 6 বিধি 2 আমরা আজকের আলোচনাটা পড়ব এই যে ধারা 26 সহ আদেশ 4, 6, 7 এবং সিআরও এবং এর কয়েকটা রুল একসাথে আলোচনা করে আমরা আজকের আলোচনাটা শেষ করব। তাহলে আমি কি বললাম, যে আপনার আর্জিতে কি থাকতে হবে সেটা একটা বর্ণনা দেওয়া হলো। এরপরে আদেশ 6 বিধি 2 এ বলা আছে যে আর্জির বক্তব্য কি করতে হবে, বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত করে ক্রম অনুসারে ক্রমিক নম্বর দিতে হবে। আপনার আর্জির বক্তব্য একবারে একদম উল্লেখ না করে কি করতে হবে, প্যারা প্যারা করতে হবে, ছোট ছোট বিভিন্ন অনুচ্ছেদ বা প্যারা করতে হবে এবং সেগুলো ক্রমিক নম্বর দিতে হবে, 1, 2, 3, 4 এরকম করে ছোট ছোট প্যারা করতে হবে এবং সেখানে তারিখ, টাকার পরিমাণ, সংখ্যা অঙ্কে লিপিবদ্ধ করতে হবে, অঙ্কে লিখতে হবে। তারিখ, আর আজকের তারিখ হচ্ছে 13/9/2025, এটা আপনাকে তারিখ অঙ্কে লিখতে হবে, টাকার পরিমাণকে সংখ্যাকে অঙ্কে লিখতে হবে। এটা বলা আছে আদেশ 6 বিধি 2 এ। এটা এখানে বলা আছে। এরপরে এবং এর পরবর্তীতে আপনার আর্জিতে যদি কোনো পরিবর্তন হয়, কর্তন হয় বা কোনো সংশোধন হয়, তো সেটা অবশ্যই কি করতে হবে, বাদীকে দ্বারা করতে হবে অথবা তার স্বীকৃত প্রতিনিধি দ্বারা অথবা নিযুক্ত আইনজীবী কর্তৃক স্বাক্ষরের মাধ্যমে সেটা করতে হবে। এটা মানে অর্থাৎ আপনি আরজি লিখেছেন, লেখার পরে সেখানে যদি কি করতে হয়, কোনো কিছু পরিবর্তন করতে হয়, কর্তন করতে হয় বা সংশোধন করতে হয়, তখন বাদী অথবা তার কোনো প্রতিনিধি অথবা তার আইনজীবী কর্তৃক অনুস্বাক্ষরের মাধ্যমে দরখাস্ত দাখিল করে সেটা করতে হবে। আচ্ছা, বাদী এবং বিবাদীর নাম ধারাবাহিক সংখ্যায় লিখতে হবে, ধারাবাহিক সংখ্যায় লিখতে হবে, মানে 1, 2, 3, 4, 5, 6, কারণ একটা মামলায় তো একাধিক বাদী থাকতে পারে, একটা মামলায় একাধিক বিবাদী থাকতে পারে। তো কি করতে হবে, এগুলোকে ধারাবাহিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে লিখতে হবে। তারপরে আমরা খেয়াল করি এখানে, যদি দেখা যায় যে আহ, বাদীর কোনো বাদী যদি মারা যায়, তাহলে তখন তার পক্ষ যারা, তার ওয়ারিশ যারা আছে, তার উত্তরাধিকার যারা আছে তাদেরকে পক্ষ করতে হবে, তখন তার পক্ষদের নাম মনে করেন কি করতে হবে, উপসংখ্যায় লিখতে হবে। মনে করেন যে 2 নম্বর বাদী মারা গেছে, এখন তার ওয়ারিশ আছে মোট 5 জন। এখন তাদেরকে তো মামলায় পক্ষ করতে হবে, কারণ মৃত মানুষদেরকে মামলায় পক্ষ রাখা যায় না। তো এখন যেহেতু 2 নম্বর বাদী মারা গেছে, এখন তাদের কোর্টে আবেদন করতে হবে তার ওয়ারিশদেরকে পক্ষভুক্ত করার জন্য। ফলে তার ওয়ারিশ যারা 5 জন আছে, তাদের নাম্বার পড়বে, যদি কোর্ট মঞ্জুর করে আবেদন তার ওয়ারিশদেরকে পক্ষভুক্ত করার, তখন তার এটা সংশোধন করতে হবে আরজি, ওখানে একটা সংশোধিত নাম্বার পড়বে, যে 5 জন আছে তো তাহলে 2 এর ক, 2 এর খ, 2 এর গ, এভাবে করে আর কি তার ওয়ারিশদেরকে পক্ষ করতে হবে। এই আর কি ভাবে
এরপর প্রত্যেকটা পৃষ্ঠায় দেখা যাবে যে বাদীকে বা তার আইনজীবীকে স্বাক্ষর প্রদান করতে হবে। প্রত্যেকটা পৃষ্ঠায় বাদীকে বা তার আইনজীবীকে স্বাক্ষর প্রদান করতে হবে। এটা বলা আছে আমাদের এই আপনার ওই আদেশ 6 বিধি 14 এবং 15-তে। আদেশ 6 বিধি 14 15-তে বলা আছে কি যে আরজি প্রত্যেকটা পৃষ্ঠায় বাদী এবং তার আইনজীবী স্বাক্ষর প্রদান করবেন। আর আরজির শেষে অবশ্যই বাদীকে স্বাক্ষর করতে হবে, ওটাকে বলা হয় সত্যপাঠ। এটা আপনার বলা আছে আদেশ 6 বিধি 14 15-তে আর কি। তাহলে আরজির শেষে সত্য পাঠ করতে হবে, সত্য পাঠে বাদীকে স্বাক্ষর করতে হবে। আর প্রত্যেকটা পৃষ্ঠায় বাদী এবং তার আইনজীবীদেরকে স্বাক্ষর দিতে হবে। এটা আদেশ 6 বিধি 14 বা 15-তে বলা আছে। এখন পরের প্রশ্ন হলো যে আরজিতে কি কি থাকবে। এটা সুন্দর বর্ণনা আছে আপনার বিধি আদেশ 7-এ, আদেশ 7 বিধি 1-এ যে আরজিতে আপনার কি কি থাকবে। সবাই বের করেন আদেশ 7 বিধি 1। সবাই বের করেন আদেশ 7 বিধি 1-এ। বের করেছেন সবাই? জি স্যার, 9টি বিষয় থাকবে, হ্যাঁ বের করছি। হ্যাঁ, very good. ওখানে আপনারা একবার ওখানে কয়টা পয়েন্ট আছে দেখেন তো। 9টা। হ্যাঁ, 9টা পয়েন্ট আছে ওখানে। ও বিষয়গুলো আপনার ওই আরজিতে উল্লেখ করতে হবে। কি থাকবে কিন্তু সেখানে আমি এবার একটু সংক্ষেপে বলে সংশোধন দিচ্ছি। হয়েছে স্যার, এবার একটু সংশোধিত হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু সংশোধন হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে সংশোধন হয়েছে রিসেন্টলি, খুব বড় রকমের সংশোধন হয়েছে। এই সংশোধনের আগে এবং সংশোধনের পরে, মানে সংশোধনের আগে কি অবস্থায় ছিল, সংশোধনের পরে কি হয়েছে, এটা একটা নোট আছে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে, শেয়ার করে দিব, আপনারা এটা পড়ে নেবেন আর কি। তো এই প্লেনটার মধ্যে স্যার কি কি এখন দিয়ে বিষয় দেন। থাকবে আমরা একটু। হ্যাঁ, কি না স্যার বলেন, স্যার দেখেন বলেন। কি কি বিষয় থাকবে প্লেনটে। যে আদালতে মোকদ্দমা আনীত হয়েছে সে আদালতের নাম, যে আদালতের মামলা হয়েছে সে আদালতের নাম থাকবে। তারপরে বাদী বিবাদীর নাম থাকবে, তাদের পরিচিতি থাকবে, তাদের ঠিকানা, তাদের বাসস্থান উল্লেখ থাকবে। বাদী বা বিবাদী নাবালক বা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন হলে সে মর্মে বিবৃতি থাকবে আরজিতে। তারা যদি বাদী বা বিবাদী যদি নাবালক হয় বা তাদের বিকৃত মস্তিষ্ক সম্পন্ন হয় সে সম্পর্কে উল্লেখ থাকবে। মোকদ্দমার মূল্যমান, আমরা জানি যে প্রত্যেক দেওয়ানি মোকদ্দমায় মামলার একটা মূল্যমান উল্লেখ করতে হয়। সুট ভ্যালুয়েশন, মামলার একটা মূল্যমান নির্ধারণ করতে হয়, সেই মূল্যমানটা থাকবে। মোকদ্দমার উদ্ভবের কারণ, মানে আপনি কেন মোকদ্দমা করছেন, নালিশের কারণটা কি, মানে কজ অফ অ্যাকশন, অর্থাৎ ওটা মোকদ্দমা করার কারণটা কি, সেটা সময়টা উল্লেখ করতে হবে। তারপরে কি, এবং এই আদালতের এখতিয়ার, মামলা বিচার করার এখতিয়ার বা ক্ষমতা আছে কিনা সেটাও উল্লেখ করতে হবে। পাশাপাশি সেখানে থাকবে বাদীর প্রার্থনা, বাদী কি চাচ্ছে এবং সে কি প্রতিকার দাবি করছে সে বিষয়ে উল্লেখ থাকবে। এগুলো সব বলা আছে ওই যে আদেশ 7 বিধি 1-এ। বিধি 2-এ বলা আছে, বিধি 2-এ দেখেন যে বিধি 2-এ কি বলা আছে, অর্থের মোকদ্দমা। যে যদি সেটা টাকা আদায়ের মোকদ্দমা হয়, যদি টাকা মানি সুট হয়, টাকা আদায়ের মোকদ্দমা হয়, তাহলে যে টাকা আপনি দাবি করছেন সেটার সঠিক পরিমাণ, কোনো অনুমান ভিত্তিক না, সঠিক একটা সুনির্দিষ্ট একটা অ্যামাউন্ট উল্লেখ করে দিতে হবে আর কি। তার আর্জিতে উল্লেখ করতে হবে আপনার দাবি কত, সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে ওই 7 আদেশেরই 3 নম্বর বিধি, খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। 3 নম্বর বিধি বলেছে কি যে যদি সেটা স্থাবর সম্পত্তির মামলা হয়, স্থাবর সম্পত্তি যদি হয়, জমির মামলা হয়, তাহলে সেই জমির সুস্পষ্ট
সুস্পষ্টভাবে বর্ণনা দিতে হবে, অর্থাৎ সেই জমির খতিয়ান, জমির দাগ, তারপরে তার আশেপাশে কারা থাকে, মানে চৌহদ্দি আর কি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে, এবং তার একটা স্কেচ ম্যাপ আঁকতে হবে, হাত নকশা দিতে হবে, সুস্পষ্ট করে উল্লেখ করতে হবে যেন সেই জমিটা সহজে শনাক্ত করা যায়, বের করা যায়, জমিটা সহজে যেন বের করা যায় এমন ভাবে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে আপনার 3 নম্বর বিধিতে বলা আছে। তাহলে 7-এর 1, 2, 3 এই 3টা বিধি আমরা দেখলাম, এগুলো গুরুত্বপূর্ণ। এরপরে 4 নম্বর, এটাও গুরুত্বপূর্ণ। এটাও দেখেন কি বলছে, যে রিপ্রেজেন্টেটিভ স্যুট। রিপ্রেজেন্টেটিভ স্যুটের ক্ষেত্রে মামলার বিষয়বস্তুতে বাদীর স্বার্থ রয়েছে এবং রিপ্রেজেন্টেটিভ স্যুট দায়ের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বাদী গ্রহণ করেছে সে মর্মে আর্জিতে বর্ণনা থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে রিপ্রেজেন্টেটিভ স্যুট বা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা কাকে বলে? স্যার এটা কি বিদিত স্যার? স্যার 7-এর 4 স্যার। হ্যাঁ, 7-এর 4-এ। হ্যাঁ, স্যার তো এখানে বলা হচ্ছিল প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ স্যুট। এটা রিপ্রেজেন্টেটিভ স্যুট বলতে কি বোঝায়, এটা আপনার জানার জন্য কোথায় চলে যাবেন আপনারা? আপনারা এখন এই কি বলে, আদেশ 1 বিধি 8-এ, আদেশ 1 বিধি 8, বাংলাটা পড়েন আপনারা, আমি একটু সময় দিলাম, পড়েন, তারপরে আমি আলোচনা করব। আদেশ 1 বিধি 8। এখানে হলো একই ব্যক্তি একই স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সকলের পক্ষে মোকদ্দমা দায়ের করতে বা জবাব দিতে পারবে। এটা হচ্ছে কি প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা কি, যে মনে করেন যে একটা গ্রামে আপনার কৃষি জমি আছে, ওই গ্রামের ভিতর দিয়ে কি যাবে, একটা রিক্সা, একটা রাস্তা করবে। তো রাস্তা করার কারণে কি হবে, আপনার কৃষি জমিগুলো সব নষ্ট হয়ে যাবে। এটা এড়ানোর জন্য আপনারা কি করলেন, আপনারা গ্রামে থাকেন, মনে করেন যে 100 লোক, 100 লোক গিয়ে মামলা যদি আপনারা করতে যান, তাহলে তো হচ্ছে অনেক খরচ হবে আর কি, অনেক খরচ বেড়ে যাবে, এতগুলো বাদী একসাথে লিখতে হবে। তো তখন কি করতে হবে, কোর্টের অনুমতি নিয়ে যে সকল 100 মানুষের পক্ষে কেউ কেউ গিয়ে আর কি, কেউ একজন গিয়ে সেই মামলাটা করবে। এই 100 গ্রামবাসী আছে, 100 জন, 100 জনের পক্ষে কোর্টের অনুমতি নিয়ে কেউ একজন গিয়ে মামলা করবেন। তো এটা হলো প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। অর্থাৎ এখানে কি হবে, যে অনেকগুলো লোক আছে, অনেক এখানে অনেকজন লোক থাকবে, মানে পক্ষ থাকবে অনেক বেশি, তাদের একই স্বার্থ থাকতে হবে, এবং অবশ্যই এক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে, যে আমরা এই যে গ্রামবাসী 100 জন আছি বা 200 জন আছি, এদের পক্ষে আমি মোকদ্দমা করতেছি, এটা কোর্ট যেন অনুমতি যখন দিবে তখনই আর কি, এই অনুমতিটা তখনই মামলা করা যাবে। তাহলে এটা কি দেখলাম, যে এই 1 আদেশ বিধি 8 অনুযায়ী, রিপ্রেজেন্টেটিভ স্যুট অনুযায়ী, যে অনেকজন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি আছে, তাদের একই রকম স্বার্থ আছে, তারা সকলে মামলা না করে কোন একজন পক্ষ, একজন এক ব্যক্তি গিয়ে আদালতের অনুমতি নিয়ে কি করবে, সেই আদালতের অনুমতি নিয়ে সে মামলাটা করতে পারবে। এটা হলো রিপ্রেজেন্টেটিভ স্যুট বা প্রতিনিধিত্বশীল মোকদ্দমা। এই টার্মটা রিপ্রেজেন্টেটিভ স্যুট, এটা আপনার 1 আদেশ বিধি 8-এ উল্লেখ নাই। তো এটা পড়লে এরকমই একটা, আপনারা পরীক্ষায়, লিখিত পরীক্ষায় এরকমই আসতে পারে, যে রিপ্রেজেন্টেটিভ স্যুট বলতে কি বোঝো, কোথায় আছে। স্যার আদালতের অনুমতিটা কখন নিবে? যে কোনো সময়। 7 আদেশের বিধি 4টা পড়েন সবাই। পড়েছেন? পড়েছেন? জি স্যার, পড়েছি।
কি বুঝলেন? মোকদ্দমা দাখিল লাগে স্যার। হ্যাঁ, কি বলেন? আমি এটার সারমর্ম যেটা আমি বলতেছিলাম, সারমর্ম বললাম যে কি, যে রিপ্রেজেন্টেটিভ স্যুট বলতে কি বোঝায় তাহলে ওই বলেন একজন, দেখি যে বুঝছেন ভালোভাবে বলেন। কোনো মোকদ্দমা বলেন। যদি একাধিক ব্যক্তির স্বার্থ জড়িত থাকে তখন স্যার একজন ব্যক্তি সকলের পক্ষে মোকদ্দমা দায়ের করতে পারে। হ্যাঁ, গুড। অবশ্যই আদালতের অনুমতি নিয়ে। এটাই, এই বিষয়টাই এখানে বলছে যে 4 নম্বর বিধিতে, যে রিপ্রেজেন্টেটিভ স্যুটের ক্ষেত্রে মামলার বিষয়বস্তুতে বাদীর স্বার্থ আছে এবং রিপ্রেজেন্টেটিভ স্যুট দায়ের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও বাদী গ্রহণ করেছে সে মর্মে আর্জিতে বর্ণনা থাকতে হবে, এটাই বলছে 4। যে রিপ্রেজেন্টেটিভ স্যুট যে করা হলো, যে এতজন পক্ষে যে একজন মামলা করছে, সেখানে ওই বাদীর যে মামলা করতেছে তাদের সবার কমন ইন্টারেস্ট, একটা সাধারণ স্বার্থ আছে, অভিন্ন স্বার্থ আছে, এবং এটার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা বাদী গ্রহণ করেছে, ব্যাপার প্রয়োজনীয় ব্যবস্থা কি, যে কোর্টের অনুমতি নেওয়া, এই ব্যবস্থা যে গ্রহণ করেছে সে বিষয়ে সেখানে বর্ণনা থাকতে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর 5 নম্বর বিধিতে কি বলা আছে, যে আর্জিতে দেখাতে হবে যে মোকদ্দমার বিষয়বস্তুতে বিবাদীর স্বার্থ আছে বলে বিবাদী দাবি করে এবং আর্জিতে বর্ণিত বাদীর দাবির উত্তর দিতে বিবাদী আইনত বাধ্য। কি দেখাতে হবে? যে আর্জিতে দেখাতে হবে যে মোকদ্দমার বিষয়বস্তুতে বিবাদীর স্বার্থ আছে। মোকদ্দমার বিষয়বস্তুতে বিবাদীর স্বার্থ আছে বলে তো তাকে বিবাদী করা হয়েছে, নাহলে তাকে বিবাদী করার প্রয়োজন কি ছিল? এই বিষয়টা আর্জিতে দেখাতে হবে যে মামলার বিষয়বস্তুতে বিবাদীর স্বার্থ আছে বলে সে বিবাদী দাবি করে আর কি, এবং আর্জিতে বর্ণিত বাদীর দাবির উত্তর বিবাদী আইনত বাধ্য দিতে। কারণ সে বাধ্য, উত্তর না দিলে তার বিরুদ্ধে একতরফা মামলা রায় হয়ে যাবে, এই আর কি। এই বিষয়টা আর্জিতে উল্লেখ করতে হবে। এর আর কি উল্লেখ করতে হবে? তামাদির বিষয়টা উল্লেখ করতে হবে। এটা বলা আছে আপনার 6 নম্বর বিধিতে। তামাদি মানে কি? মামলাটা নির্দিষ্ট আইনের নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা হয়েছে, সেই বিষয়টা উল্লেখ থাকবে। এবং তামাদি আইন হতে অব্যাহতি দাবি করলে, যাক একটু সময় বিলম্ব হয়েছে, এই অব্যাহতি দাবি করলে তার কারণ আর্জিতে উল্লেখ করতে হবে যে কেন বিলম্ব হলো মামলা করতে। তারপর 7 নম্বর বিধিতে বলা আছে যে বাদী কোনো বিশেষ প্রতিকার, বিকল্প প্রতিকার দাবি করলে সেটাও সুনির্দিষ্টভাবে আর্জিতে উল্লেখ করবে। অনেক সময় দেখা যায় যে বাদী চেয়েছে একটা, কিন্তু তাকে অন্য, হয়তো তার মামলার প্রকৃতি দেখে তাকে অন্য আরেকটা প্রতিকারও দেওয়া হচ্ছে, চেয়েছে আরেকটা, দেখা যাচ্ছে আরেকটা, সে আরেকটা দেওয়া হয় আর কি, বা তার বাড়তি, অর্থাৎ যেন সহজে তার সেই অধিকারটাকে ভোগ করতে পারে। এই এই মানে কার্যকারিতার জন্য, তার অধিকারটা সহজে তার ভোগের জন্য তাকে সাথে আরো কিছু কোর্ট নিজের তরফ থেকে আর কি কিছু প্রতিকার দিয়ে থাকে, সে বিষয়ে উল্লেখ করতে হবে আর কি, উল্লেখ থাকতে হবে। আচ্ছা, এটা বলা আছে বিধি 7-এ। আপনাদের সাথে একটা মামলার আর্জি শেয়ার করব। আজকে তো নিতে পারিনি আমি, ইনশাল্লাহ আগামী ক্লাসে মামলার একটা আর্জি, একটা দেওয়ানি মোকদ্দমার আর্জি শেয়ার করলে আপনারা সব বুঝতে পারবেন। আচ্ছা, আর্জি উপস্থাপন, তাহলে আপনারা আদেশ 7 বিধি 7 পর্যন্ত বুঝতে পেরেছেন আশা করি। তারপর ইংলিশের মধ্যে শেষ করার চেষ্টা করবো। আপনারা ক্লাসে অনেক লেটে জয়েন করেন, এই জন্য তো আমার ক্লাস শেষ করতে দেরি হচ্ছে। আমি আন্ডার ট্রেনিং আছি, আমি এরকম 3 মাস থাকবো, অলরেডি প্রায় 20 দিন হয়েছে, আরো 2 মাসের অধিক থাকতে হবে। তো আমার একটা নির্ধারিত সময় আছে আর কি। আপনাদের যে ক্লাসের সময় নির্ধারিত থাকে, অনেকজন অনেক লেটে আসেন, তাড়াতাড়ি সময় মতো যোগ দিবেন যেন আমিও আমার সময়ের মধ্যে আমার লেকচারটা, ক্লাসটা শেষ করতে পারি। আচ্ছা, যাই হোক, এই যে সিআরওর এখন কোর্টে মামলা দায়ের হয়, দেওয়ানি মোকদ্দমা কোর্টে দায়ের হয়। এখন কোর্টে কার কাছে দায়ের করবেন? বিচারকের কাছে না, কোর্টে একজন সেরেস্তাদার নামে একজন কোর্টের কর্মকর্তা থাকেন সেরেস্তাদার নামে, তার কাছে তাকের কাছে তার আপনার আর্জিটা সাথে, আর্জির সাথে আর কি কি নিয়ে যেতে হবে সেটার বর্ণনা দিব। সেরেস্তাদারের কাছে আপনার আর্জিটা পেশ করতে হবে, সাথে প্রয়োজনীয় কাগজপত্র আর সেরেস্তাদারকে দিতে হবে। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে যে সিআরও, যেটা বললাম, সিভিল রুলস এন্ড অর্ডার, এর এর 47 নম্বর বিধিতে বলা আছে
সিভিল রুলস অ্যান্ড অর্ডার সিআরও এর 47 নম্বর বিধিতে বলা আছে যে আদালতের সেরেস্তাদার বা তার অনুপস্থিতিতে সেরেস্তাদার হিসেবে কর্মরত কর্মকর্তার নিকট আর্জি উপস্থাপন করতে হয়। ঠিক আছে, এটা কোথায় বলা আছে? সিআরও বিধি 47। এরপর আদেশ 4 বিধি 1-এ বলা আছে, আদেশ 4 বিধি 1-এ বলা আছে কি, এই যে আপনি যে দিলেন, আপনি সেরেস্তাদারকে শুধু কি আর্জি দিবেন না, এই আর্জির সাথে আপনার এই যে একটা মূল্যমান করা হয়েছে, মূল্যমানের উপর ভিত্তি করে আপনাকে কোর্ট ফি দিতে হবে, কোর্ট ফি দিতে হবে। তারপর যতগুলো বিবাদী আছে ততগুলো আপনাকে আর্জির কপি দিতে হবে। প্রত্যেক বিবাদীর কাছে প্রেরণের জন্য সমনের কপি দিতে হবে, সমনের কপি দিতে হবে। তারপরে বিবাদীর সঠিক ঠিকানা সম্বলিত ডাকের খাম দিতে হবে, রেজিস্টার্ড প্রাপ্তি স্বীকারপত্র দিতে হবে আর কি আর্জির সাথে। তাহলে দেখেন আর্জির সাথে কি কি দিতে হবে। এক হচ্ছে কি, যতজন কোর্ট ফি যত প্রয়োজন আর কি সেই কোর্ট ফি দিতে হবে এক। দুই হচ্ছে কি, আর্জির কপি দিতে হবে, যতজন বিবাদী ততগুলো আর্জির কপি, ততগুলো সমনের কপি। তারপরে বিবাদীর সঠিক ঠিকানা সম্বলিত ডাক খাম দিতে হবে, কারণ আমরা জানি সমন দুইভাবে দিতে হবে। এক হচ্ছে পদাতিক সমন, মানে কোর্টের যারা প্রসেস সার্ভার আছে জারিকারক তারা সমন দিবে, আর একটা হচ্ছে ডাকযোগে সরকারি রেজিস্টার্ড ডাকযোগে সমনটা যাবে আর কি। সাথে সাথে এডি থাকবে, রেজিস্টার্ড অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, যেটা যে রেজিস্টার্ড প্রাপ্তি স্বীকারপত্র, সেটাও সাথে আর্জির সাথে দাখিল করতে হবে। এগুলো কোথায় বলা আছে? আদেশ 4 বিধি 1-এ, আদেশ 4 বিধি 1। তাহলে দেখেন আমরা কি কি একসাথে পড়তেছি। 26 নম্বর ধারা পড়লাম, আদেশ 7 পড়লাম, 6 পড়লাম, এরপর 4-এ চলে আসলাম, আদেশ 4-এ 1 নম্বর বিধিতে এগুলো বলা আছে। আরো এখানে স্পষ্টভাবে বলা আছে যে আর কি কি থাকবে সেটা স্পষ্ট করে বলা আছে, বলে দিচ্ছি সেখানে কি কি আছে দেখেন। প্রথম এক হচ্ছে যে আপনার কোর্ট ফিটা দিতে হবে ভালোভাবে। 2, এই যে আদেশ 6 বিধি 14 এবং 15 অনুযায়ী আপনার আর্জি সঠিকভাবে স্বাক্ষরিত হতে হবে, অর্থাৎ বাদী সকল বাদী কর্তৃক আর্জি স্বাক্ষরিত হবে, এবং ওই যে আর্জির শেষে একেবারে নিচের দিকে সত্য পাঠ করতে হবে বাদীকে দ্বারা, অবশ্যই এটা করতে হবে। এটা কি অনুযায়ী করতে হবে, কোথায় বলা আছে? আদেশ 6 বিধি 14 এবং 15-তে বলা আছে। তারপর কি করতে হবে? এই যে আদেশ 4 এবং বিধি 1 অনুযায়ী, এবং 7 আদেশ 7 বিধি 9-এর 1-এর এ অনুযায়ী যতগুলো বিবাদী ততগুলো আর্জির কপি, ততগুলো সমনের কপি দিতে হবে, এবং এই জারির খরচও দিতে হবে বাদীকে। এই জারি করবে যে বিবাদীর উপর সমন জারি করবে, এই যে সমনের জন্য দিতে হবে যে বিবাদীকে জানাতে হবে যে তোমার বিরুদ্ধে মোকদ্দমা করেছি আমি। সে বিবাদী জানবে কিভাবে? তার উপরে সমন জারি করতে হবে, অর্থাৎ তাকে জানাতে হবে, জানানোর যে প্রক্রিয়া এটা হলো সমন জারি। তো এই জন্য তার কাছে শুধু সমনের কপি যাবে না, সাথে সাথে আর্জির কপিও দিতে হবে, সে যেন দেখে বুঝতে পারে যে তার বিরুদ্ধে কি মামলা হয়েছে, বাদী কোন কোন বিষয় দাবি করেছে, কোন কোন বিষয় সে তার মামলায় নিয়ে আসছে, সে বিষয় জানার জন্য কি করতে হবে? সমনের সাথে একটা আর্জির কপি দিতে হবে। তো যতগুলো বিবাদী ততগুলো সমনের কপি, ততগুলো আর্জির কপি। এগুলো কোথায় বলা আছে? আদেশ 4 বিধি 1 এবং আদেশ 7 বিধি 9-এর 1-এর এতে। তারপর আদেশ 7 ওই যে বিধি 9-এর 1-এ বলা আছে যে আর্জির সাথে ফিরিস্তি মূলে সংশ্লিষ্ট দলিলপত্র দাখিল করা হয়েছে কিনা সেটাও দেখতে হবে। সাথে মানে বাদী যে সকল বিষয়ের উপরে নিজের দাবি প্রতিষ্ঠিত করেছে সে সংশ্লিষ্ট সকল কাগজপত্র, সকল দলিলপত্র, সকল খতিয়ান, সকল প্রয়োজনীয় কাগজপত্র ফিরিস্তি মূলে দাখিল করতে হবে, লিস্ট আকারে দাখিল করতে হবে। যদি সে এটা না করে তাহলে 18 নম্বর বিধিতে বলা আছে যদি এটা না করে তখন কি হবে, যে পরে এটা কোর্টে দাখিল করা যাবে না। যে দেখা গেল একটা দলিল, আমার যে 5টা দলিলের কথা উল্লেখ করছি, 3টা দলিল আমি মামলা দায়েরের সময় দাখিল করেছি, পরে আবার 2টা দলিল আমি দিতে যাইবো তো কোর্ট নিবে না, যদি না কোর্ট মানে দিলে কোর্ট এটা গ্রহণযোগ্য হবে না, যদি না কোর্ট সেটা অ্যাকসেপ্ট করে। অর্থাৎ এখন পরে দিতে হবে বিষয়টা আর্জির সাথে উল্লেখ করতে হবে যে হ্যাঁ এই দলিলটা আমার ওখানে আছে, এই জন্য আমি এটার ফটোকপি দিয়েছি, বা এই দলিল উঠানো হয়নি, একটা বর্ণনা দিতে হবে আর কি। তাহলে মূল কথা হলো, সাধারণ নিয়ম হলো সকল কাগজপত্র ফিরিস্তি মূলে, ফিরিস্তি মানে লিস্ট, একটা লিস্ট আকারে কোর্টে কাগজপত্রগুলো দাখিল করতে হবে। পরে কেউ যদি কাগজটা দাখিল না করে, কোর্টের অনুমতি ছাড়া পরে সেটার কোর্টে দাখিল করা যাবে না। তারপরে এই আদেশ 6 বিধি 14 ক অনুযায়ী যে পক্ষদের ঠিকানা আর্জির সাথে পৃথকভাবে সরবরাহ করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। পক্ষদের ঠিকানা মানে বিবাদীদের আর কি, কারণ তাদের উপরে তো সমন জারি করতে হবে। তারপরে এই কোর্টের আর্থিক এবং
আঞ্চলিক এখতিয়ার আছে কিনা এই মামলা নেওয়ার ক্ষেত্রে, সে বিষয়টাও দেখতে হবে। দেখা হলো এক উপজেলার মামলা আরেক উপজেলায় গিয়ে দায়ের হচ্ছে, তাহলে ওটা তখন তার দেখা যাবে যে তার এখতিয়ার থাকবে না মামলা গ্রহণ করার। বা সহকারী জজ আদালত 15 লাখ টাকা পর্যন্ত মামলা নিতে পারে, কিন্তু আমি সহকারী জজ আদালতে একটা মামলা নিয়ে গেছি, মূল্যমান হচ্ছে 17 লাখ টাকা। আচ্ছা, তারপর দেখা যাবে যদি নাবালক হয়, তাহলে তার নেক্সট ফ্রেন্ড এর মাধ্যমে মামলা দায়ের করতে হবে। আর বিবাদী যদি নাবালক হয়, তাহলে তার গার্ডিয়ান অ্যাড লিটেম, মানে অর্থাৎ এক কথায় যে বাদী বা বিবাদী নাবালক হলে সেক্ষেত্রে তার একজন কি করতে হবে, অভিভাবকের মাধ্যমে বা আসন্ন বন্ধুর মাধ্যমে এই মামলাটা দায়ের করা হয়েছে কিনা সে বিষয়টাও দেখতে হবে। এটা কোথায় বলা আছে? এটা আদেশ 32-এ বলা আছে। 32-এর বিধি 1 এবং 3-এ, আদেশ 32-এর বিধি 1 এবং 3-এ বলা আছে। আচ্ছা, তারপর প্রত্যেকটা মামলার আর্জির সাথে ওকালতনামা দাখিল করতে হবে। ওকালতনামাটা আইনজীবী কর্তৃক সঠিকভাবে গৃহীত এবং অনুমোদিত স্বাক্ষরিত হয়েছে কিনা সে বিষয়টাও আর কি সঠিকভাবে সেরেস্তাদার উনি দেখবেন আর কি। এরপরে আচ্ছা, সেরেস্তাদারের কাছে আপনি এই কাগজপত্র সহ নিয়ে চলে গেলেন, সেরেস্তাদার কি করবে? সেরেস্তাদার সেটা উপরে কি করবে, এই কাগজপত্র চেক করবে। চেক করার পর একটা কি থাকে, কোর্টে একটা স্যুট ফাইলিং রেজিস্টার থাকে বা মামলা রুজু রেজিস্টার আছে, সেখানে আপনার তথ্যগুলো অর্থাৎ রেজিস্টারে মামলা সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত করবে, লিপিবদ্ধ করবে, এবং ওই আপনার মামলার একটা নাম্বার পড়বে। খুবই মামলার উপর নম্বর পড়বে, পড়ার পর শেষে তার উপরে একটা তারিখ দিবে, সিল দিবে, এবং ওই আর্জির পিছনে কি করবে সে সংক্রান্ত একটা একটা স্টেটমেন্ট দিবে, একটা বক্তব্য লিখে দিবে আর কি। আমরা যদি সিআরওর অর্ডার 55 বা সিআরওর রুল মানে বিধি 55 যদি দেখি, সেখানে এটা বলা হয়েছে যে আরজি উপস্থাপন এবং গ্রহণের পর সেরেস্তাদার সেটা কি করবেন, পরীক্ষা করে দেখবেন যে সব কাগজপত্র ঠিক আছে কিনা, কোর্ট ফি ঠিক আছে কিনা, কোর্টের এখতিয়ার ঠিক আছে কিনা, যে দলিল পত্রগুলো কাগজপত্রগুলো তার আর্জিতে বর্ণনা দেওয়া হয়েছে, সেই দলিল পত্রগুলো কোর্টে তার এই আর্জির সাথে দাখিল করা হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আর কি সেরেস্তাদার কোর্টের সেরেস্তাদার বিষয়গুলোকে দেখবেন। এই আর কি দেখে তারপর তিনি মামলাটা ওই কি করবেন, সংশ্লিষ্ট বিচারকের সামনে উপস্থাপন করবেন। করার পর বিচারক যদি মনে করেন সব ঠিকঠাক আছে, তখন সেরেস্তাদারকে বলবেন এটা রেজিস্টার, ওই যে স্যুট ফাইলিং রেজিস্টারে আর কি মামলাটা লিপিবদ্ধ করে তার একটা নাম্বার দিয়ে দিবে। মামলার নাম্বার পড়ে যাবে, তখন মামলাটা দায়ের হয়ে গেছে গণ্য হবে। তাহলে সেরেস্তাদার প্রতিবেদন দিবে কোর্টের কাছে, এবং সেই প্রতিবেদন যদি এই যে আবার বলতেছি, সেরেস্তাদার কি করবেন, সবকিছু পরীক্ষা করে যদি কোর্টের কাছে মানে সংশ্লিষ্ট বিচারকের সামনে উপস্থাপন করবেন। যদি সেটা মানে কোর্ট কোর্ট বলেন যে সব ঠিকঠাক আছে, তখন মামলাটা গৃহীত হবে। গৃহীত হলে তার উপরে একটা নাম্বার পড়বে। নাম্বার পড়ার পর কি হবে, পরবর্তী নাম্বার যদি পড়ে যায়, তাহলে ধরে নেওয়া হবে যে আপনার মোকদ্দমাটা ফাইল হয়ে গেছে, দায়ের হয়ে গেছে, এই আর কি। এখন মামলা দায়ের হলে পরবর্তী স্টেপে যাবে। পরবর্তী স্টেপটা আমরা আগামী ক্লাসে পড়াবো। আজকে তাহলে এই যে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের হয়ে গেল, আজকে পড়ার মধ্যে এটা সব চলে আসছে। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলেন। হ্যাঁ, জি স্যার। স্যার, হলো আমি বলতে চাচ্ছি কি, আমি যেটা বলবো মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের কথাই বলবো। দেখেন সবাই চুপচাপ আছে, আপনি বলতেছেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে, দেওয়ানিটা কম বুঝি একটু। তো আমি বলতে চাচ্ছি কি স্যার, মানে যখন ধারাবাহিক হ্যাঁ, মানে প্রত্যেকটা আদেশ যখন পড়াচ্ছেন, ধরেন মনে করেন 1 2 3 4 এভাবে, তখন ওটার সাথে কোনগুলো ধারা রিলেটেড, মানে ধারাবাহিক ভাবে একটু একটু করে পড়লে, মনে করেন 6 আদেশ পড়তেছি, এই 6 আদেশের যে কটা বিধি আছে যেগুলো লাগবে, মনে করেন আপনি তো বুঝতেছেন সেগুলো পড়ালেন, তারপরে 7 আদেশ, তারপর 8 আদেশ, কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড আমি বুঝতেছি আপনিও বুঝতেছেন, কিন্তু এই যে এখন 32 আদেশের এক বিধি, 33 আদেশের এক বিধি এরকম করছে না, আমরা তখন খেয়ে হারে ফেলছি যে কোথায় কোথায় গেল, কিছু বুঝতেছি না। আপনারা মানে এরকম করে এটা যদি নোট করে রাখেন, নোট করে রাখেন। হ্যাঁ নোট, এটা নোট, এটা সবগুলো সেই জন্য খাতা কলম নিয়ে বসতে বলছি।
যে আমি তো হ্যাঁ, বসছি। আপনার যে সমস্ত এই যে আমি যে আরজি সংক্রান্ত বিষয়গুলো পড়ালাম, দেখলাম কতগুলো বিষয় নিয়ে আসলাম এখানে। আপনার এই হ্যাঁ, ধারা ধারা থেকে, আদেশ আবার 4টা কভার করে, মানে ওখান থেকে যা যা পেয়েছি এর সংশ্লিষ্ট প্রাসঙ্গিক যা যা কিছু পাওয়া হয়েছে, 4, 6, 7, 32, মানে যেটা যেটা প্রাসঙ্গিক হ্যাঁ, সেই বিষয়গুলো আমি নিয়ে আসি। এটা আপনার ক্লাস রেকর্ডটা পরে মনোযোগ সহকারে আবার শুনবেন। শোনার পরে আপনারা মিলিয়ে মিলিয়ে পড়বেন, শুনে শুনে মিলিয়ে মিলিয়ে পড়বেন। আর আপনাদের চেষ্টা, আমাদের ওই লেকচার শিট তৈরি করা বা শিট দিতে একটু সময় লাগবে। আপাতত আপনারা এটা কি বলে, যা বলা হলো লেকচারটা আবার শুনবেন, শুনে নোট ডাউন করে করে আপনারা পড়বেন। সমস্যা হলে গ্রুপে আপনারা জানাবেন। বুঝতে পারছেন? জি স্যার। তারপর যে পিআরও, এটা আমরা কখনো তেমন শুনিনি আর কি, এই যে পিআরও না, সিভিল রুল পিআরও অর্ডার যেটা। পিআরও পিআরও সিভিল রুলস এন্ড অর্ডার। হ্যাঁ, এটা তো হ্যাঁ, আপনারা শোনেন সিভিল নাই, কিন্তু রুলস। এখানে এটা তো, হ্যাঁ এটা তো আপনাদের এই যে লাগবে বলে দেখে তো আমি এখানে এই উদাহরণ টানলাম, তাই না? জি এখানে স্যার। সব বিষয়গুলো আপনার দৃষ্টিতে বলা নাই, ওখানে কিছু বিষয় আলোচনা আছে, এই জন্য ওটা আমি টেনে আনছি পড়ানোর সময়। তো এটা আপনাদের বিষয় হলো এটাই, আপনারা এই কি বলে আরেকবার লেকচারটা শুনবেন, শুনে পড়বেন। বুঝতে পারছেন? তাহলে জি আশা করি স্যার। আর কোনো জি সমস্যা হবে স্যার। না। এই আর কি। স্যার আর কারো কোনো এই প্রশ্ন রেকর্ডটা আছে কি? পাবো কবে? এই রেকর্ডটা না পাইলে আমরা কিছু বুঝতে পারবো না। আমি কি পারবো না। হ্যালো? রেকর্ডটা পেয়ে যাবেন, ওটা রাজ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। স্যার রাজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন আশা করি। ওকে, ঠিক আছে। ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা ধারা বা প্রত্যেকটা মনে করেন যে ওই আদেশ বিধি কিন্তু বলে বলে পড়াইছি, তাই না? হয়তো আমি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, পরে আপনারা নিজেরাই পড়বেন। আমি তো নিজেরাই যখন পড়বেন, মিলাই দেখবেন যে আমার কথার সাথে মিলে কিনা। কারণ আমি যেটা পড়াবো, আপনারাও যদি সাথে সাথে পড়তে পড়তে যান, একসাথে পড়বো বলবো পড়াবো, তাহলে 2-3 ঘন্টার ক্লাস নিতে নিতে হবে আর কি। এই জন্য আপনারা ওই যা পড়ানো হয় ওটা সংক্ষেপে নোট ডাউন করে নেবেন, পরে ওই সংশ্লিষ্ট আদেশে বিধিতে গিয়ে মিলিয়ে দেখবেন আমার পড়াটা, তখন আপনারা কানেক্ট করতে পারবেন। এই আর কি। আচ্ছা, কারো কোনো যদি প্রশ্ন না হয় তাহলে ক্লাস শেষ করি আজকে। নাই? ওকে স্যার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।